আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ব্যাপন, অভিস্রবণ এবং প্রসাধন নিয়ে। এটা শুধু অষ্টম শ্রেণীতে না, এটা বায়োলজিতে আছে, নবম দশম এবং ইন্টারমিডিয়েটেও আছে। টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তো এইখানে প্রথমে আমরা একটা উদ্ভিদ দেখতে পাচ্ছি। তো উদ্ভিদের পাতা দেখা যাচ্ছে, শিকড় দেখা যাচ্ছে। তো উদ্ভিদের জীবন ও শক্তি, একটা উদ্ভিদের জীবনকাল, ব্যাপন, অভিস্রবণ, প্রসাধন, এই তিনটা প্রক্রিয়া ঘটে থাকে। তো এইখানে আমরা সামনে দেখব জিনিসগুলো। তো এখানে উদ্ভিদ বেঁচে থাকার জন্য তিনটা প্রধান শারীরবৃত্তীয় প্রক্রিয়া। একটা হচ্ছে ব্যাপন, এটা হচ্ছে পরিবেশের সাথে আদান প্রদান। তো ব্যাপার হচ্ছে পরিবেশের সাথে আদান প্রদান। কোনো কিছু দেখা যায় ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়তে পারে, আবার আছে কোনো কিছু ছড়িয়ে পড়তে পারে, সহজেই কোনো জিনিস ছড়িয়ে পড়ে ব্যাপন প্রক্রিয়ায়। হতে পারে সেটা তরল পদার্থ, হতে পারে সেটা গ্যাসীয় পদার্থ। ব্যাপনের যে সংজ্ঞা সেটা হচ্ছে কোনো মাধ্যমে কঠিন, তরল বা বায়বীয় বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া প্রক্রিয়াকে ব্যাপন বলে। যেমন হতে পারে যে পারফিউমের সুঘ্রাণ, এটা অনেক দূর পর্যন্ত যায়। ডাস্টবিনে ময়লা দুর্গন্ধ, সেটা অনেক দূর পর্যন্ত যায়। একটা পানির গ্লাসের মধ্যে রং নিলে অথবা কোনো এরকম কিছু শরবত বা চিনি এগুলো দিলে এটা পুরোটাতে ছড়িয়ে যায়। এটাই ব্যাপন প্রক্রিয়া। এখন প্রসাধন, এখানে আমরা দেখতেছি একটা পাতা দেখানো যাচ্ছে এইখানটাতে। হ্যাঁ, তো এই যে কার্সরে আমরা একটা পাতা দেখতেছিলাম। তো পাতা দিয়ে অতিরিক্ত পানি নিষ্কাশন। প্রসাধনের সংজ্ঞাটা আসলে কি? প্রসাধন হচ্ছে উদ্ভিদের ব্যবহারের জন্য পানির প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য। তো উদ্ভিদের যতটুকু পানি দরকার তার চেয়ে অতিরিক্ত যে পানিগুলো আছে সেইগুলো বাষ্প আকারে, এই যে এইখানে দেখা যাচ্ছে, এই যে কার্সরে আমি দেখাচ্ছি, এই যে এইখানে পানিটা বাষ্পের আকারে উড়ে যাচ্ছে, এইটাকেই বাষ্পমোচন অথবা প্রসাধন বলে। আবার এইখানে আমরা অভিস্রবণ জিনিসটা দেখতেছি। তো অভিস্রবণ, এই মাঝখান দিয়ে যে জিনিসটা গেছে এইটা হচ্ছে একটা অর্ধব্যাধ পর্দা। অর্ধব্যাধ পর্দা দিয়ে সহজে পানি চলাচল করতে পারে, দ্রাবক পদার্থ চলাচল করতে পারে। তাহলে অভিস্রবণ হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যেখানে অর্ধব্যাধ পর্দা দিয়ে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবক পদার্থ চলাচল করে, এটাই অভিস্রবণ। এখানে তিনটা জিনিস আমরা বললাম, আমরা সামনে আরো দেখব। তো এই যে এইখানে উদাহরণ দেওয়া আছে। ব্যাপনের ইংরেজি হচ্ছে ডিফিউশন। অণুগুলোর স্বতঃস্ফূর্ত চলন। স্বতঃস্ফূর্ত বানানটা এখানে খুব সুন্দরভাবে আছে। স্বতঃস্ফূর্ত মানে আপনা আপনি, নিজে নিজে। তো এইখানে যে উদাহরণ দেওয়া আছে, এখানে বলতেছে বেশি ঘনত্ব। হ্যাঁ, যেইখানে অনেক বেশি থাকবে সেইখান থেকে কম ঘনত্বের দিকে যাবে। তো এইখানে পারফিউমের একটা বোতল আছে, এই বোতলের ভিতরে পারফিউম আছে, বাইরে কিন্তু পারফিউম নাই। তো এইখানে চাপ দিলে দেখা যাচ্ছে বাইরে এর সুঘ্রাণটা ছড়িয়ে পড়ছে। তাহলে বাইরে হচ্ছে কম ঘনত্ব যেখানে পারফিউম নাই, আর বোতলের ভিতরে হচ্ছে বেশি ঘনত্ব, এই জিনিসটা এখানে। তো অণুগুলোর গতিশক্তি, যে অণুগুলো এই বোতলের ভিতরে আছে এগুলোর একটা গতিশক্তি আছে, এরা ছুটতে চায়। তো কঠিন পদার্থের অণু একসাথে লাগানো থাকে, এরা সহজে ছুটে না। তরল পদার্থটা একটু ছোটে, গ্যাসীয়টা আরো বেশি ছোটে, এই আর কি। তো ঘনত্ব সমান হওয়া, এই যে এইখানে চারিদিকে সরায় গেছে, এটা সমান হওয়া বুঝাইছে। তো এইখানে যে জিনিসটা লেখা হয়েছে, তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে। এই প্রক্রিয়া ততক্ষণ চলে যতক্ষণ না উভয় স্থানে ঘনত্ব সমান হয়। তো বলতেছে ব্যাপন প্রক্রিয়াটা দুই দিকে যদি ঘনত্ব সমান না হয় তখন চলবে। যদি দুই দিকের ঘনত্বটা সমান হয়ে যায় তখন ব্যাপন প্রক্রিয়াটা আর এভাবে চলবে না, আমরা সেই জিনিসটা আর দেখি না। তাহলে এখানে আমরা ব্যাপন জিনিসটা দেখলাম, ব্যাপনের সুন্দর একটা চিত্র এখানে আছে। তো ব্যাপনের মূল বিষয়টা হচ্ছে যে ব্যাপনটা হবে স্বতঃস্ফূর্তভাবে বেশি ঘনত্ব, মানে গাঢ় জায়গাটা থেকে যেখানে কম ঘনত্ব, যেখানে হালকা জায়গা, সেইখানে তরল বা বায়বীয় পদার্থের অণুগুলো ছড়িয়ে পড়ে, এটাই ব্যাপন। আচ্ছা, আমরা এরপরে যাচ্ছি। ব্যাপনের চাক্ষুষ প্রমাণ। তুতের বা কপার সালফেট, কপার সালফেট নীল রঙের হয়ে থাকে। তো এই যে এইখানে একটা পানি ছিল, এই পানির মধ্যে হালকা একটা তুত ঢালা হয়েছে, ঢালার পরে এটা আস্তে আস্তে কিছুটা ছড়াইছে এবং
তারপরে এটা পুরো পানিতে ঘন নীল হয়ে গেছে। তো এখানে দেখা গেছে যে তুতের কথা বলছে, যে কোনো রং হইতে পারে। তো অণুগুলোর গতিশক্তির প্রভাবে এই চলন ঘটে। অণুগুলোর নিজেদের মধ্যে ছুটি করার একটা প্রবণতা আছে নিজেদের, যা চারপাশের পানিতে তুতের রং ছড়িয়ে দেয়। তাহলে তুতের রংটা কি? তুতের রংটা হচ্ছে নীল কালার। তাহলে তুতের রংটা এটা চারপাশে ছড়িয়ে দিয়েছে। এখন এই যে উদাহরণটা দেওয়া হয়েছে, এটা ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ। যদি এরকম চিত্র থাকে, তোমাদের জিজ্ঞেস করে পরীক্ষায় যে এটা কোন প্রক্রিয়ার উদাহরণ, তখন তোমরা বলবে এটা ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ। আচ্ছা, তো এইখানে বলছে জীবদেহে ব্যাপনের অপরিহার্যতা। মানুষের দেহের মধ্যেও এই যে ব্যাপারগুলো আছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই জিনিসগুলো ছড়িয়ে পড়ে। কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস, অক্সিজেন একটা গ্যাস, এই জিনিসগুলো ছড়িয়ে পড়ে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে। তো এই জন্য এই জিনিসটা ব্যাপন। তো এখানে সালোক সংশ্লেষণ এবং শ্বসনের কথা বলা হয়েছে জীবদেহে। হ্যাঁ, আমরা মানুষরা একটা জীব, উদ্ভিদও একটা জীব। হ্যাঁ, তো এখানে বলছে উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড এটা গ্রহণ করে উদ্ভিদ এবং অক্সিজেন ত্যাগ করে। এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারাই সম্ভব হয়। আচ্ছা, উদ্ভিদ সালোক বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। বাতাসে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি আছে, গাছের ভিতরে কার্বন ডাইঅক্সাইড কম। তো বাইরে থেকে উদ্ভিদ কি করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। হ্যাঁ, আবার উদ্ভিদের মধ্যে অক্সিজেন উৎপন্ন হয়, অক্সিজেন বাইরে কম, অক্সিজেন বাইরে সে ত্যাগ করে। তো এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছড়িয়ে পড়া গ্যাসীয় পদার্থের এই জিনিসটাই ব্যাপন। তাহলে উদ্ভিদে ব্যাপন ঘটে। যদি পরীক্ষাতে যে উদ্ভিদে ব্যাপন ঘটে কিনা অপরিহার্যতা ব্যাখ্যা করে, তাহলে সালোক সংশ্লেষ শ্বসনের কথা বলা। শ্বসনের ক্ষেত্রে অক্সিজেনটা কি করে? ত্যাগ করে। অক্সিজেন ত্যাগ করে। হ্যাঁ, উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে। আর সালোক সংশ্লেষের সময় কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদ গ্রহণ করে।